আজকে আমি তোমাদের জন্য আরেকটা রোমান্টিক ড্রামা নিয়ে চলে এসেছি। এর আগেও আমি এই কাপালের একটা রোমান্টিক ড্রামা এক্সপ্লেন করেছিলাম। তোমরা সেই ড্রামাটাকে অনেক বেশি পছন্দ করেছিলে। তাহলে চলো এই ড্রামাটাও শুরু করা যাক। ড্রামার শুরুতেই দেখা যায় আমাদের গল্পের নায়িকা সুজিকে সেই শহরের সব থেকে বড় প্লে বয়কে একটা অফার করেছিল। ও আমাদের গল্পের হিরো ইয়ানকে বলছিল, তুমি কি আমাকে বিয়ে করবে? ইয়ান হাসে আর বলে, তুমি তো মিস্টার ফুয়ের মিস্ট্রেস, তাই না? সুজি ওকে হ্যাঁ বলে। ইয়ান ওকে বলে, তুমি কি জানো না আমার রেপুটেশন কত বেশি খারাপ? এই শহরের সবাই আমাকে চেনে, সবাই আমাকে প্লে বয় মনে করে। আর তুমি একজন মেডিকেল ডক্টর যে এখন মাত্র অ্যাব্রোড থেকে ফিরেছে। আমার এরকম কেন মনে হচ্ছে তুমি কবচের মতো আমাকে ব্যবহার করতে চাচ্ছ? মিস্টার ফুয়ের কাছ থেকে বাঁচার জন্য আমাকে বিয়ে করতে চাচ্ছ? তোমার কি মনে হয় আমি নামের বিয়ে করব? আমি যদি বিয়ে করি আমি ম্যারিড মানুষের মতো সে সব কিছু করব, যা সব সাধারণ কাপালেরা করে। তুমি যদি রাজি হও তাহলে ঠিক আছে, আর না হলে আমি চলে যাচ্ছি। সুজি দৌড়ে যায় আর বলে, আমি নিষেধ করিনি। সেখানে ইয়ান তো হঠাৎ করে ওকে অনেক বেশি কাছে করে ফেলে আর জোর করে সেখানে ওকে কিস করতে শুরু করে। সুজি অবাক হয়ে ওকে দেখছিল আর বলে, এটা পাবলিক প্লেস। ইয়ান তো সাইকোর মতো ওকে দেখছিল আর বলে, তুমি তো কিছু করতে পারো না। তুমি তো ফুজিং এর সাথে 8 বছর ধরে আছো, সে কি কখনোই তোমাকে কিস করেনি? সুজি অবাক হয়ে তার দিকে তাকায় আর ওকে বলছিল, তুমি কেন আমাকে এসব প্রশ্ন করছো? ইয়ান বলে, তোমার জবাব দিতে হবে। কিন্তু সুজি কিছুই বলে না। ইয়ান বলে, তুমি কি তোমার আইডি কার্ড নিয়ে এসেছো? তাহলে চলো আমরা গিয়ে বিয়ের সার্টিফিকেট নিয়ে নেই। এরকম ভাবেই তারা সেখানে বিয়ে করে ফেলে। সুজি বাইরে আসার পর বলে, আমি তোমার আর কোনো সময় নষ্ট করব না, আমি চলে যাচ্ছি। কিন্তু ইয়ান তার হাত ধরে ফেলে আর বলে, এখন মাত্র আমাদের বিয়ে হয়েছে, তুমি আমাকে একা ছাড়তে পারো না। সুজি বলে, তুমি আমার কাছ থেকে কি চাও? ইয়ান বলে, আজকে আমাদের বিয়ের রাত হবে, তুমি আবার ভুলে যেও না। আমি তোমাকে আগেই বলেছিলাম আমি ফেক কাপলের মতো তোমার সাথে থাকতে পারবো না। আরও সুজিকে তার ম্যানশনের চাবি দিয়ে যায়। আরও সুজিকে বলে, আমি তোমার অপেক্ষায় থাকবো। তারপর সুজির কাছে বারবার ফুজিনের কল আসে। সুজি ওকে ইগনোর করে আর বলে, ফাইনালি আমি তার কাছ থেকে মুক্তি পাবো। আমি জানি সে পাগলই হয়ে যাবে। অন্যদিকে ইয়ানের মা জানতে পারে সে বিয়ে করে নিয়েছে, তাই সে তো অনেক বেশি রেগেছিল, কারণ তারা জানতো না কাকে ইয়ান বিয়ে করেছে। আর ইয়ান বিয়ের ব্যাপারে তাদেরকে কিছুই জানায়নি। অ্যাসিস্ট্যান্ট না জানালে তারা তো কিছুই জানতেও পারতো না। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে বলছিল, আপনার মা অনেক বেশি রাগ দেখাচ্ছে, আপনি অনেক বেশি তাড়াহুড়ো করে ফেলেছেন, যদিও আপনি জানেন সেই মেয়ে আপনাকে ইউজ করেছে। ইয়ান বলে, এতে আমার কোনো কিছুই যায় আসে না। তুমি এখনই সব জায়গায় ছড়িয়ে দাও যে আমাদের বিয়ে হয়ে গেছে, যাতে সুজিকে ভবিষ্যতে কেউই প্যারেশান করতে না পারে। তারপর দেখা যায় সুজি তার অ্যাপার্টমেন্টে আসে আর সেখানে ফুজিনকে দেখতে পায়। সুজি ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ফুজিন ওকে রেগে বলে, তুমি এখন ফিরে এসেছো। সুজি বলে, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমাকে টাচ করবে না। ফুজিন ওর সাথে জোর করছিল আর ওকে বলে, আমি অনেক বরদাস্ত করে নিয়েছি, এখন মনে হচ্ছে তোমার পাখা আমাকে ছাঁটাই করতেই হবে। সুজি বলে, আমার কাছ থেকে দূরে সরো, আমি তোমার পোষা প্রাণী হয়ে থাকতে পারবো না, আর আমি তোমার কোনো মিস্ট্রেস নই। ফুজিন বলে, তুমি এরকম ভাবে আমার কাছ থেকে মুক্ত হতে পারবে না। আমি তোমাকে বাসস্থান, খাবার, কাপড় চোপড় সব দিয়েছি, এবং কি আমি তোমাকে টাচও করিনি, কিন্তু আজকে আমি তোমাকে ছাড়বো না। সুজি কোনো রকম ভাবে ওকে দূরে সরায় আর বলে, তুমি অ্যাপার্টমেন্টের জন্য আমাকে যত টাকা দিয়েছিলে আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি, তাই তুমি এখন চলে যাও। ফুজিন বলে, তোমার জবান অনেক বেশি চলছে, আমি আগে অনেক সীমায় ছিলাম, কিন্তু এখন আমি তোমাকে ছাড়বো না। সুজি বলে, আমাকে টাচ করার চেষ্টা করবে না, কারণ আমার বিয়ে হয়ে গেছে। ফুজিন বলে, আমার কাছ থেকে বাঁচার জন্য তুমি বিয়ে করে নিয়েছো না, এরকম হতেই পারে না। সুজি ওকে সার্টিফিকেট দেখায় ও বলে, এটা মিথ্যা সার্টিফিকেট। কিন্তু সুজি বলে, না, আমি লিয়ানকে বিয়ে করে নিয়েছি। ফুজিন বলে, না, এরকম হতেই পারে না, এ শহরের এরকম কেউ নেই যে জানে না তুমি আমার মিস্ট্রেস। আর কে সে যে সাহস করেছে তোমাকে বিয়ে করার? কে আমার শত্রু হতে চায়? ফুজিন তো সেখানে সার্টিফিকেটে ইয়ানের নাম দেখে শকড হয়ে যায়। সুজি বলে, আমি ইচ্ছে করি তাকে বিয়ের জন্য অফার করেছি, কারণ আমি জানি তুমি তার সাথে পাঙ্গা নিতে পারবে না। এখন তুমি জানতে পেরে গেছো আমি কার ওয়াইফ, তাই ভালো ভালো এখান থেকে চলে যাও। ফুজিন সেখানে অনেক বেশি রাগ দেখাচ্ছিল আর ওকে বোঝাচ্ছিল সে কোনো ভালো মানুষ নয়, তুমি ইয়ানকে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছো। সুজি বলে, আমি আর তোমার সাথে থাকার মতো ভুল করব না, আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। কিন্তু ফুতো সেখানে তার সার্টিফিকেট ছিঁড়তে শুরু করে। সুজি বলে, আমাদের আইনগতভাবে বিয়ে হয়ে গেছে, তাই এটা ছিঁড়লেও কোনো কাজ হবে না।
ফুজিন ওকে রাগ দেখাচ্ছিল, তখনই ওর কাছে ইয়ানের কল আসে। ইয়ান ওকে তার অ্যাপার্টমেন্টের নাম্বার জিজ্ঞেস করছিল। ফুজিন যখন বুঝতে পারে, সে পেছন থেকে ওকে হাক করে আর বলে, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। সুজি বলে, আমি তোমাকে অনেক আগে বলেছি আমি তোমাকে ছেড়ে দিয়েছি, এখন তুমি আমাকে মুক্ত করে দাও। আর আমি জানি তুমি লো পরিবারের সাথে পাঙ্গা নিতে পারবে না, কারণ তারা অনেক বেশি পাওয়ারফুল। তখনই ইয়ান আসে এবং তার চেহারা ধরে। আরও সুজিকে বলে, তোমার আমার সাথে আমার বাড়িতে থাকা উচিত ছিল, আর এখানে মিস্টার ফু কি করছে? সেখানে ইয়ান তো ফুকে বলছিল, এরকম ভাবে কারো রুমে আসা উচিত নয়, আর তুমি কি জানো না সে আমার ওয়াইফ হয়, আর এখন থেকে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখবে। ফুজিন রেগে বলে, তুমি কি জানো না সে 8 বছর ধরে আমার মিস্ট্রেস হয়ে আছে? ইয়ান বলে, এতে কোনো কিছুই যায় আসে না, এখন সে আমার ওয়াইফ হয়ে গেছে, তাই তুমি ওর কাছ থেকে দূরে থাকো। আর ও তার কাছ থেকে সে সার্টিফিকেটও নিয়ে নেয়। আর ও সেখানে ফুকে বলছিল, আজকে আমাদের ওয়েডিং নাইট, তাই আমাদেরকে ডিস্টার্ব করবে না। আর সুজির হাত ধরে ও তাকে নিয়ে যায়। ফু তো অনেক বেশি রাগ দেখাচ্ছিল। তারপর দেখা যায় তারা তো গাড়িতে ছিল, রাস্তার লাইট সেখানে ইয়েলো হয়ে যায়। ইয়ান তো সেখানে গাড়ি থামিয়ে ফেলে আর বলে, আমার আর কন্ট্রোল হচ্ছে না, আর ওকে সেখানেই কিস করতে শুরু করে। সেখানে ট্রাফিক লাইট গ্রিন হয়ে যায়, কিন্তু সে তো সেখানেও ওকে কিস করেছিল। পেছন থেকে হর্ন বাজাচ্ছিল। ও বলে, রাস্তা কখন শেষ হবে, কখন আমরা বাড়িতে যাব? বাড়িতে আসার পর ও সুজিকে বলে, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, আমি তোমার জন্য খাবার বানাচ্ছি। সুজি পেরেশান হয়ে ভাবছিল সে কেন আমার এত কেয়ার করছে। সেখানে ইয়ানোকে বলে, তুমি ফুজিনের কাছ থেকে বাঁচার জন্য আমাকে অ্যাপ্রোচ করেছো তাই না? কারণ তুমি জানো সে আমাদের পরিবারের সাথে পাঙ্গা নিতে পারবে না। সুজি বলে, হ্যাঁ, কিন্তু আমি তোমার জন্য স্ট্রেঞ্জার ছিলাম, তুমি কেন আমার অফারকে অ্যাকসেপ্ট করেছো? সেখানে ইয়ান বলে, কারণ আমি তোমার সাথে নাইট স্পেন্ড করতে চেয়েছি। সুজি কনফিউশনে ছিল, তখনই ওর কাছে ইয়ান চলে আসে আর ওকে অনেক বেশি কাছে করে ফেলে। সুজি বলে, আমার শাওয়ার নিতে হবে। সুজি যাচ্ছিল এবং তার পিছু ইয়ান করছিল। সুজি অবাক হয়ে ওকে দেখে আর ও তাকে হঠাৎ করেই কিস করে বসে। আর সেখানে ইয়ান দৌড়ে জামা খুলতে শুরু করে। সুজি বলে, আমি একাই গোসল করতে চাই। সেখানে ইয়ান বলে, 20 মিনিটের মধ্যে চলে এসো, আমার আর কন্ট্রোল হচ্ছে না। তারপর দেখা যায় ও তো শাওয়ার নিয়ে ইয়ানের জন্যই অপেক্ষা করছিল। সুজি ভাবে যে রাস্তা আমি বেছে নিয়েছি তা একেবারে ঠিক, তাই আমার ভয় পেলে চলবে না। ততক্ষণে ইয়ানও সেখানে চলে আসে এবং তার সাথে রোমান্স করতে শুরু করে। ততক্ষণে সেখানে ওর ফোন পাচ্ছিল। ইয়ান সবাইকে মেসেজ করে দিয়েছিল, আজকে আমার ওয়েডিং নাইট, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। তারপর নাইট স্পেন্ড করার পর ও তো সুজিকেই দেখছিল। এরকম মনে হচ্ছিল সে তার প্রতি একেবারে অবসেসড হয়ে গেছে। আর ও তো সকালেও সুজিকেই দেখছিল। সুজি ঘুমের ঘরে ওর বুকে টাচ করে ফেলে। ইয়ান তো সকাল সকালই ওকে দেখে অনেক বেশি হাসতে শুরু করে। সুজি লজ্জা পেয়ে যায়। ও বলে, আমি খাবার বানাচ্ছি, ওয়ার্ড্রপ রেডি আছে, তুমি চেঞ্জ করে নিচে আসো। সুজি ওয়ার্ড্রপের সামনে যাওয়ার পর দেখতে পায় সেখানে তার অনেকগুলো জামা কাপড় ছিল যা ওর সাইজেরই। ও বুঝতে পারে ইয়ান আগে সবকিছু রেডি করে রেখেছিল। সুজি নিচে যায় আর দেখতে পায় তার জন্য খাবারও সে রেডি করে ফেলেছে। ও তো সুজিকে অনেক সম্মানের সাথে গ্রিট করেছিল। আর এসব কেন জানি সুজিরও অনেক বেশি ভালো লাগছিল। তখনই বারবার ফু কল করছিল, কিন্তু ও তার কল ইগনোর করে। ইয়ান বলে, মনে হচ্ছে কোনো ইমার্জেন্সি আছে, তুমি তার কল পিক আপ করতে পারো। কিন্তু সেখানে সুজি বলে, এখন আমি কারো কল পিক আপ করার জন্য বাধ্য নই, কারণ আমি তোমার ওয়াইফ। ইয়ান তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর ওকে কিস করে। অন্যদিকে বারে ইয়ানের সব বন্ধুরা ছিল। তারা তো মনে করেছিল ইয়ানের বিয়ের নিউজ ফেক। তারা বিশ্বাসই করতে পারছিল না সে একজন প্লে বয় হয়ে কিভাবে একদিনের মধ্যে কাউকে বিয়ে করতে পারে। আর তারা যখন জানতে পারে সে আর কেউ নয়, সুজিকে বিয়ে করেছে, তারা তো আরো বেশি হতবাক হয়, কারণ সবাই জানতো সে ফুজিনের 8 বছর ধরে মিস্ট্রেস হয়ে আছে, যাকে সে বন্দি পাখির মতো আটকে রেখেছিল। লুইয়ান আসার পর সবাই ওকে বলছিল তোমার বিয়ের ব্যাপারে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। ও বলে সেগুলো কোনো গুজব নয়। আরও সবাইকে গর্ব করে সুজির কথা বলে যে তার পাস্ট নিয়ে তার কোনো সমস্যা নেই। অন্যদিকে সুজি তো ড্রিঙ্ক করছিল, তখনই ওর কাছে ওর বান্ধবী আসে আর ওকে টিজ করে বলছিল, তোমাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে রাত তোমার ভালোই কেটেছে। ওর বান্ধবী ওকে বলছিল, আমার তো মনে হয় না ফুজিন এত সহজে তোমার পিছু ছাড়বে। সুজি বলে, লুইয়ান অনেক বড় পরিবার থেকে বিলং করে, আমার মনে হয় না সে কোনো পাঙ্গা নিতে পারবে। ওর বান্ধবী বলে, লুইয়ান অনেক বড় একজন প্লে বয়, তোমার কি মনে হয় সে তোমার খেয়াল রাখবে? সুজি বলে, আমি শুধুমাত্র ফুজিনের কাছ থেকে বাঁচতে চাই, তাই আমার যা করতে হয় আমি তাই করব। তাছাড়া আমি ইয়ানের সাথে 3 বছর দেখব, যদি ওর সাথে আমার না যায় তাহলে আমি 3 বছর পর অ্যাব্রোডে চলে যাব পড়াশোনা করার জন্য, যা ওর স্বপ্ন ছিল। কিছুক্ষণের মধ্যে ওর কাছে হসপিটাল থেকে কল আসে
আর তারা ওকে বলছিল ফুজিন তার পুরো টিম নিয়ে হসপিটালে এসেছে আর সে হুমকি দিচ্ছে সুজি যদি ওর কাছে না আসে তাহলে ও হসপিটালকে ধ্বংস করে দিবে। সুজি অনেক পেরেশান হয়ে যায় কারণ এই কান্ট্রিতে ফুজিনের কথা অনেক বেশি চলে। সুজি বলে যাই হোক হসপিটালকে বাঁচাতে আমার তো যেতেই হবে। তার বান্ধবী বলে তুমি লুইয়ানকে সবকিছু বলে ফেলো। সুজি বলে আমার মনে হয় না সে এত কিছু হ্যান্ডেল করবে, আমারই যেতে হবে। অন্যদিকে ইয়ানকে সবাই বোঝাচ্ছিল তুমি সুজিকে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছো, তুমি জানো ফুজিনের কথা এই শহরে কত বেশি চলে আর ফুজিন কতটা পাওয়ারফুল, তাছাড়া কত মেয়ে ছিল যারা তোমার প্রতি ইন্টারেস্টেড, কিন্তু সবাইকে ছেড়ে তুমি কেন সুজিকেই বেছে নিয়েছো। সেখানে ইয়ান তো ওর কথাই ভাবছিল আর বলে সুজি অনেক ডেলিকেট আর সে অনেক বেশি কিউট। ওর বন্ধুরা তার কথায় একদমই বিশ্বাস করে না। ওর বন্ধুরা বলে ফুজিন নাকি ইচ্ছে করে সুজিকে আটকে রেখেছিল কারণ দুইজনের পরিবারে কোনো একটা সমস্যা ছিল আর ও সুজির কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই ও সুজিকে আটকে রেখেছিল। ইয়ান বলে কিন্তু সে এখন আমার ওয়াইফ, কারো এত সাহস নেই সে তার দিকে ঘুরেও তাকাবে। সেখানে ইয়ানকে সুজির বান্ধবী কল করে এবং সবকিছু বলে দেয়। ইয়ান তো সেখান থেকে যেতে শুরু করে, তার বন্ধুরা ওকে বোঝাচ্ছিল তুমি ফুজিনের সাথে পাঙ্গা নিও না, সমস্যা হতে পারে। এবার তো ইয়ান অনেক বেশি রেগে যায় আর বলে যদি আমার ওয়াইফকে রক্ষা করার জন্য তার পুরো জেনারেশনকে আমার শেষ করতে হয় তাহলে আমি তাই করব। ওর বন্ধুরা পেরেশান হয়ে বলাবলি করেছিল আমাদের তো মনে হচ্ছে সে এমনি এমনিই ওকে বিয়ে করেনি, ও সুজির প্রেমেই পড়ে গেছে। অন্যদিকে সুজি হসপিটালে যাওয়ার পর ফুজিনকে দেখতে পায় আর ওকে বলছিল তুমি এরকম ভাবে হসপিটালে এরকম কিছু করতে পারো না, এখানে অনেক পেশেন্ট আছে। সেখানে ফুজিন বলে এই হসপিটাল আমার আর আমি এখানে ইনভেস্ট করেছি, আমার যখন যা ইচ্ছা হবে আমি তাই করব, কিন্তু তুমি যদি আমার সাথে ফিরে যাও তাহলে আমি এরকম কিছুই করব না। সুজি বলে অনেক কষ্ট করে আমি তোমার পিছু ছাড়িয়েছি, এখন আর কখনোই আমি পেছনে ঘুরেও তাকাবো না। ফুজিন তো হাসতে শুরু করে আর বলে সে একজন প্লে বয় আর ইয়ান শুধুমাত্র তোমার সৌন্দর্যকে কাজে লাগাতে চায়, সে তোমাকে ইউজ করছে, তুমি আমার কাছে ফিরে আসো। সুজি বলে আমি এখনই পুলিশকে ডাকবো। ও বলে তুমি ডাকো, আমিও দেখি তারা কি করে। সেখানে ফুদার সব টিমকে বলছিল সবকিছু ডেমোলিস্ট করে দিতে। ততক্ষণে সেখানে ইয়ান চলে আসে, তার সাথে অনেক বডিগার্ডেরা ছিল। ও তো সুজির কাছে এসে ওর হাত ধরে ফেলে। ফু বলে আমাদের ম্যাটার থেকে তুমি দূরে থাকো। ইয়ান বলে তুমি আমার ওয়াইফকে টর্চার করছো আর বলছো আমার এতে কোনো কিছুই যায় আসে না। ফুজিন বলে এটা আমার এরিয়া, আমি এখানে যা ইচ্ছা তাই করতে পারি, তাই তুমি এসবের মাঝে আসবে না। ইয়ান ওর লোকদেরকে বলে সবাইকে এখান থেকে সরাও আর যে বেশি ঝামেলা করবে তার পায়ে ভেঙে রেখে দিবে। সেখানে সুজি তো অনেক বেশি ভয় পাচ্ছিল আর তাকে এরকম করতে নিষেধ করেছিল। ইয়ান বলে তুমি চিন্তা করো না, ইয়ানের লোকেরা তো সেখানে তার সব আর্মিদেরকে সরিয়ে ফেলেছিল, তাই ফু রেগে মেগে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। ইয়ান সুজিকে বলে তোমার এরকম ভাবে একা আসা উচিত হয়নি। সুজি বলে আমি জানতাম ফুজিন চুপচাপ থাকবে না, আমি তোমাকে পেরেশানিতে ফেলতে চাইনি। ইয়ান বলে তুমি আমার ওয়াইফ আর কখনোই নিজেকে এরকম ভাবে বিপদে ফেলবে না, আমি সবসময় তোমার পাশেই থাকবো আর কোনো সমস্যা তোমার জন্য নয়, আর ওকে নিয়ে যায়। অন্যদিকে ইয়ানের প্যারেন্টসেরাও জানতে পারে তার সাথে কার বিয়ে হয়েছে। ইয়ানের মা ছবি দেখার পর বলছিল আমি তো ভাবছিলাম মেয়েটা অনেক বেশি আগলি হবে, কিন্তু মেয়েটা তো অনেক বেশি সুন্দরী, তাকে এখানে ডাকার ব্যবস্থা করো। ইয়ানের বাবা সেখানে বলে সে আগে ফুজিনের মিস্ট্রেস ছিল, তাই এতে আমাদের কোনো সমস্যা হতে পারে। মা বলে সেটা ওর পাস্ট ছিল আর সে এখন আমাদের পুত্রবধূ হয়, তাই আমাদের উচিত হবে সব পাস্টের কথা ভুলে তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া আর তাকে রক্ষাও করা। তারপর সে তার ছেলেকে কল করে, ওর মা ওকে বলছিল তুমি বিয়ে করে নিয়েছো, এখন আমার পুত্রবধূকে আমার সাথে দেখা করাতে আনোনি। ইয়ান বলে আমি বুঝতে পেরেছি। মা বলে কালকে যে কোনো ভাবেই হোক তাকে এখানে নিয়ে এসো। মা তারপর নিজের হাজবেন্ডকে বলে তুমি কি এই বিয়েতে রাজি হবে না। তখন ড্যাড তো ভয় পেয়ে যায় আর বলে তুমি যখন ওকে পছন্দ করে নিয়েছো আমার কোনো সমস্যাই নেই, তাছাড়া মেয়েটি ভালো পরিবার থেকে বিলং করে এবং অনেক ট্যালেন্টেড, সে একজন ডক্টর, কিন্তু ফুজিনি তার জীবনের সব থেকে বড় সমস্যা। অন্যদিকে সুজি হসপিটাল থেকে বের হয়, সেখানে ফুজিনের অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে মিস্টার ফুজিন আপনার সাথে দেখা করতে চাই। সুজি বলে আমি যাব না। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি জানেন সে কত রাগ দেখাবে, আপনার আমার সাথে যেতেই হবে। সুজি বলে তুমি যদি আমাকে এরকম ভাবে ব্ল্যাকমেল করো আমি তোমার ব্যাপারে কেস করব। তখন তো অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে যায়। তারপর সুজি যখন যাচ্ছিল তখনই সিসি নামের একটা মেয়ে ওর সামনে আসে। সিসি আসলে ফুজিনকে পছন্দ করত। ও তো সুজিকে আসার পর বলছিল তুমি অনেক বেশি চালাক, তুমি অনেক বেশি ট্রিক খেলতে পারো, তুমি ফুজিনের পরে আবার আমাদের শহরের আরেকজন বড় সিওকে পটিয়ে নিয়েছো, আরেকজন নতুন সুগার ড্যাডি বানিয়ে নিয়েছো। সুজি বলে এতে তোমার কি সমস্যা। সিসি বলে তোমার পাস্টের ব্যাপারে সবাই জানে তুমি একজন অরফান, তারা কি জানে তুমি একজন খুনির মেয়ে।
লুইয়ান যদি জানতে পারে ফুজিনের পরিবারকে তোমার পরিবার মেরে ফেলেছিল, তাহলে সে কি তোমাকে কখনোই অ্যাকসেপ্ট করবে? সুজি ওকে জ্বর মারে আর বলে নিজের মুখ বন্ধ রাখো, আর সেখান থেকে চলে যায়। সেখানে সিসি তো অনেক বেশি রেগে যায়। অন্যদিকে ফুজিনও তো অনেক বেশি রেগেছিল। তাকে সেক্রেটারি বলে আমি তাকে অনেক বলেছি কিন্তু সে আসতে চায়নি। তখনই সিসি ওর কাছে আসে আর ওকে বলছিল আমার সাথে সুজির দেখা হয়েছিল আর সে আমার সাথে অনেক ঝগড়া করেছে, আমার জন্য তোমার কিছু একটা করতেই হবে। আর দেখো সব জায়গায় তার এবং লুইয়ানের বিয়ের খবরই চলছে। ফুজিন প্যারেশান হয়ে যায়। সিসি বলে আমি জানি তুমি তাকে ফিরে পেতে চাও, তাহলে আমাদের কিছু একটা প্ল্যানিং করা উচিত। আগে আমরা যখন একসাথে টাইম স্পেন্ড করতাম তখন তো সুজি অনেক বেশি জেলাস হতো। তুমি যদি সবখানে ঘোষণা করে দাও আমার এবং তোমার এঙ্গেজমেন্ট হচ্ছে, এতে সুজি অনেক বেশি জেলাস হবে আর সে ফিরে আসবে। ফুজিনও ওর কথায় চলে আসে। ও সেক্রেটারিকে বলে সব জায়গায় খবর ছড়িয়ে দাও, আমাদের এঙ্গেজমেন্ট হবে। অন্যদিকে ইয়ান যখন বাড়িতে আসে দেখতে পায় সুজি খাবার বানাচ্ছিল। ও সুজিকে দেখে অনেক হ্যাপি হচ্ছিল। সুজি বলে খাবার রেডি হয়ে গেছে, চলো খাবার খাবে। ইয়ান বলে হ্যাঁ আমার অনেক খিদে পেয়েছে, আর সেখানে ওর সাথে রোমান্স করতে শুরু করে। সুজি বলে আগে খাবার খেয়ে নাও, কিন্তু ও বলছিল না খাবারের আগে আমার তোমাকে চাই। আর সেখানে তারা অনেক বেশি রোমান্টিক হয়ে যায়। ইয়ান ওকে কোলে তুলে নেয় আর বলে আমার আর কন্ট্রোল হচ্ছে না, আর ওকে বিছানায় নিয়ে যায়। তারপর দেখা যায় সুজি তো বাচ্চা না হওয়ার ওষুধ খাচ্ছিল। ইয়ান এসব দেখে অবাক হয় আর ওকে জিজ্ঞেস করে তুমি কেন এসব খাচ্ছ? সুজি বলে তুমি কি চাও, আর সে ওষুধ খেয়ে নেয়। ইয়ান ওকে ধরে আর বলে তোমার এসব ওষুধ খাওয়া একেবারেই উচিত নয়, কারণ এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে না। আমি এ ব্যাপারে আগে খেয়াল করিনি, কিন্তু এখন আমি তোমার অনেক ভালো খেয়াল রাখবো। ইয়ান ওকে কার্ড দেয়। সুজি বলে আমার লাগবে না। ইয়ান বলে তুমি আমার ওয়াইফ হও আর আমি আমার ওয়াইফকে সাপোর্ট করতে চাই। এই কার্ডে কোনো লিমিট নেই, তোমার যা ইচ্ছা তুমি কিনতে পারো আর খরচও করতে পারো। সুজি বলে তোমার কি ভয় লাগছে না আমি তোমার সব টাকা খরচ করে ফেলবো? ইয়ান বলে না, আমি এখন আরো বেশি পরিশ্রম করব যাতে ভবিষ্যতে তোমার কোনো কিছুর কমতি না হয়। আর এই কার্ডের পাসওয়ার্ড হচ্ছে আমাদের বিয়ের ডেট। তারপর দেখা যায় তারা যখন খাবার খাচ্ছিল ইয়ান সুজিকে বলে আমার মায়ের কল এসেছে, সে তোমাকে দেখতে চায়। সুজি প্যারেশান হয়ে যায়। ইয়ান ওকে বলে তুমি চিন্তা করো না, আমার মা অনেক বেশি ভালো। তখন ইয়ানকে ওর মা কল করে। ও তো কল স্পিকারে রাখে। মা অনেক রাগ দেখাচ্ছিল আর বলছিল আমি তোমাকে সে কখন বলেছি তুমি এখন আমার পুত্রবধূকে কেন আনোনি? তখন সুজি তার সাথে কথা বলে আর বলে আমরা নিশ্চয়ই আসবো। ইয়ানের মা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপর দেখা যায় সে তো বাইরে দাঁড়িয়েছিল তার পুত্রবধূকে ওয়েলকাম জানাতে, আর সে তার ছেলেকে বাদ দিয়ে তার পুত্রবধূকে নিয়ে ভেতরে চলে যায়। ইয়ান তার বাবাকে কিছু বলতে যায়। ওর বাবা বলে এসব পরে শোনা যাবে, আমি আগে আমার পুত্রবধূর সাথে কিছু কথা বলে নিই। অন্যদিকে ইয়ানের মা তো সুজির সাথে অনেক ভালো ব্যবহার করছিল আর তাকে অনেক দামি দামি উপহার দেয়। সুজি এসব দেখে প্যারেশান হয়ে যায়, কিন্তু মা বলে এখন তোমার এসব কিছু অ্যাকসেপ্ট করতে হবে। তাছাড়া আমরা তোমার নামে কিছু প্রপার্টি এবং শেয়ারও করেছি, যা তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। সুজি তার শ্বশুর শাশুড়ির এত ভালো ব্যবহার দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। ইয়ানের মা ওকে বলে তোমার মায়ের সাথে আমার অনেক আগেই দেখা হয়েছিল, তখন আসলে লুইয়ানের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, তাই আমরা সে হসপিটালে গিয়েছিলাম। তোমার মা তো একজন ভালো ডক্টর ছিল, আর লুইয়ান সেখানেই তোমাকে প্রথমবার দেখেছিল। আর তোমাকে দেখার পর ওর শরীরও তো অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল, আর তোমার মায়ের সাথে আমাদের ভালো ফ্রেন্ডশিপও হয়ে গিয়েছিল। তোমাকে যখন আমি প্রথমবার দেখেছিলাম তোমার আমাকে অনেক কিউট লেগেছিল। পরে তোমার মায়ের ব্যাপারে যখন আমি নিউজে জানতে পারি আমার অনেক খারাপ লাগে। এখন মনে হচ্ছে তোমার আমাদের সাথে দেখা হওয়া একটা ডেস্টিনি ছিল। ইয়ান বুঝতে পারে ওর মার কথা শুনে সুজির অনেক খারাপ লাগছে, তাই ও তার মাকে বলে মা আমার অনেক খিদে পেয়েছে। তখন ওর প্যারেন্টস সেখানে চলে যায় সব খাবার সুন্দরভাবে গোছানোর জন্য। সেখানে ইয়ান তারপর সুজির কেয়ার করছিল। তুমি কি তোমার প্যারেন্টসের কথা শুনে অনেক বেশি আপসেট হয়ে গেছো? সুজি হ্যাঁ বলে। ইয়ান বলে আমি তোমার মুড ভালো করতে পারবো, আর সেখানে ওকে কিস করতে শুরু করে। সুজি বলে তোমার প্যারেন্টস বাড়িতে আছে, এসব করা উচিত হবে না। ইয়ান বলে এতে আমার কিছুই যায় আসে না, আর ওকে রুমে নিয়ে যায়। আর সেখানেও তার সাথে রোমান্স করেছিল। সুজি বলে এসব কিছু ঠিক মনে হচ্ছে না। ইয়ান বলে কেন ঠিক মনে হচ্ছে না, এটা আমারই বেডরুম ছিল, আমাদের এখানেও মজা করা উচিত। সুজি বলে আমার এসব কিছু ঠিক মনে হচ্ছে না, তুমি বাড়িতে গিয়ে এনজয় করো, আমার ফ্রেশ হতে হবে। ও তাকে ফ্রেশ করেছিল, মানে ও ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেয়। তারপর খাবার টেবিলে ও তো ওর ওয়াইফকেই দেখছিল, আর সেখানে তার সাথে ফ্লার্টিংও করে। মা তার ছেলেকে বলে তুমি ওকে শান্ত থাকতে দাও, কেন এত বেশি প্যারেশান করছো? সুজি এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়ে অনেক বেশি হ্যাপি হয়। ওর মা তো সেখানে ওকে নিয়ে আসে আর বলে সুজি অনেক ভালো একটা মেয়ে, ওর ভালো খেয়াল রাখবে।
অন্যদিকে ফুতো সুজির কাছে আসার পরই ওর উপরে ঝাঁপিয়ে পড়ে আর ওর সাথে রোমান্স করতে শুরু করে। ও সুজিকে বলছিল, তুমি কালকে ছুটি নিয়ে নাও, আমরা সারাদিন একসাথেই থাকবো। সকালেও ইয়ান ওকে ধরেছিল আর বলছিল, তুমি আমার সাথেই ঘুমাবে, কোথাও যেতে পারবে না। ইয়ান ওর হাতে সে ব্রেসলেট দেখতে পায় না, যেটা ওর মা ওকে দিয়েছিল, তাই ওকে জিজ্ঞেস করে সেটা কোথায়, তুমি কেন সেটা তোমার হাতে পরনি। সুজি বলে, আমার ভালো লাগছে না, আমি কোনো সম্পত্তি বা টাকা পয়সাকে এসব কিছুর মধ্যে জড়াই। এর সব কিছু অনেক বেশি দামি, তাই আমি সাইড টেবিলে রেখে দিয়েছি। হতে পারে ভবিষ্যতে এসব কিছু তোমার কাজে লাগতে পারে, কারণ তুমিও জানো আমরা চুক্তিতে বিয়ে করেছি, তাই আমি এসব কিছুতে টাকা জড়াতে চাই না। ইয়ান তো আপসেট হয়ে যায় আর ও কাজের বাহানা দিয়ে চলে যায়। অন্যদিকে সুজি হসপিটালে ছিল, ওকে ওর বান্ধবী বলে, মনে হচ্ছে তুমি অনেক বেশি গ্লো করছো। অন্যদিকে ফুজিনও জানতে পারে সে আসলে হসপিটালে আবারও জয়েন হয়েছে। কিছুক্ষণ পর সুজির কাছে পেশেন্ট আসে, সেটা আর কেউ নয়, ফুজিন ছিল। সুজি বলে, আপনার কি সমস্যা? ও বলে, আমি তোমাকে একটা চান্স দিতে পারি, তুমি তাকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো। সুজি বলে, অনেক কষ্ট করে আমি তোমার কাছ থেকে মুক্ত হয়েছি, আর এখন কখনোই আমি তোমার কাছে ফিরে আসবো না। ফুতো অনেক পসেসিভ হয়ে যায় আর ওকে জোর করে হাঁক করছিল। সিসি তো বাইরে থেকে সবকিছুই দেখে ফেলে আর ও সুজিকে ব্ল্যাকমেল করার জন্য ওর ছবি তোলে। অন্যদিকে সুজি কোনো রকম ভাবে ওকে সরায়। অন্যদিকে হসপিটালের হেড ওকে ডাকে আর বলছিল, তোমার সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল, তুমি 3 বছর পর্যন্ত এখানেই কাজ করবে, আর তুমি যদি 3 বছরের আগে এ কাজ ছাড়তে চাও, তোমাকে ক্ষতিপূরণ হিসেবে 1 মিলিয়ন টাকা পে করতে হবে। সুজি প্যারেশান হয়ে যায়, কারণ ও তো এখন কন্ট্রাক্ট ভাঙতে পারবে না। সুজি ওনাকে গ্র্যান্ডপা বলে আর ওনাকে জিজ্ঞেস করে, সত্যি কি আমার প্যারেন্টস ভুল কিছু করেছিল ফুজিনের প্যারেন্টসের সাথে। সেখানে হেড বলে, তোমার প্যারেন্টস অনেক ভালো ছিল, কিন্তু কি সমস্যা তা ঠিকভাবে আমিও জানি না, কিন্তু তুমি যদি এই চুক্তি ভাঙো তোমার জন্য সমস্যা হতে পারে। সুজির প্যারেন্টসের মৃত্যুর রহস্য আমরা পরেই জানতে পারবো। অন্যদিকে সিসি তো সে ফটো ইয়ানকে পাঠিয়ে দিয়েছিল। এসব দেখার পর তো ইয়ান অনেক বেশি জেলাস হয়ে যায় আর সুজিকে কল করে জিজ্ঞেস করে, তুমি কি আজকে লাঞ্চে আসবে? সুজি বলে, আজকে অনেক বেশি কামের চাপ, মনে হচ্ছে আমি ডিনারেও আসতে পারবো না। ইয়ান তো অনেক বেশি আপসেট হয়ে যায়, ওর মনে হচ্ছিল সুজি ওকে ধোকা দিচ্ছে আর সে এখনো ফুয়ের সাথেই আছে। অন্যদিকে ওর বন্ধুরা ওকে বলছিল, তুমি জানো যে অ্যাক্ট্রেস তোমাকে ক্রাশ মনে করে, সে ওয়েলকাম পার্টি দিচ্ছে, চলো আমরা সবাই সেখানে যাই। ইয়ানও রেগে মেগে সেখানে যায় আর সে অ্যাক্ট্রেসের সাথে সময় কাটাচ্ছিল। অন্যদিকে সুজি তো অনেক দেরিতে বাড়ি ফিরে আর ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আর তার পাস্টের কথা ভাবছিল, কিভাবে ফুজিনোকে ট্র্যাপ করে ফেলেছিল, ও তাকে ভাই বলে ডাকতো। আরও ফুজিনকে বলে, আমি বাড়িতে নিজেই খাবার বানাতে পারবো। সেখানে ফুজিন বলে, তোমার হাতগুলো অনেক বেশি সুন্দর, এগুলোকে কিচেনে ইউজ করতে হবে না। সুজির স্বপ্ন ছিল ও অনেক ভালো একজন ডক্টর হবে, আর এরকম ভাবে সেখানে ফুজিনোকে ট্র্যাপ করে রেখেছিল। ফুজিনোর কাছে যাওয়ার জন্য সবকিছুই করতো, যদিও সুজি সবসময় ওকে ভাই বলে ডাকতো। কিন্তু সুজি একদিন বিছানায় ওকে সিসির সাথেই দেখে ফেলে। সুজি অবাক হয়ে ভাবছিল, সে তো আমার কাছে আসার চেষ্টা করছিল, তাহলে সে অন্য কোনো মেয়ের সাথে কেন? সেখানেই সিসি ওকে বলে, তুমি কি জানো না ফুজিন কিভাবে তোমাকে ট্র্যাপ করেছে? সে তোমাকে এই কারণে ফাঁদে ফেলেছে কারণ তুমি তার শত্রুর মেয়ে। তোমার প্যারেন্টসের কারণে ফুজিনের পরিবার ধ্বংস হয়ে গেছে, তাই এখন তোমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সে তোমাকে তার কাছে আটকে রেখেছে। তাছাড়া তুমি তো ফুজিনকে নিজেকে টাচই করতে দাও না, ওরও কিছু নিড আছে যা আমি পূরণ করি। সুজি অনেক আপসেট হয়ে যায় আর বলে, এর মানে তুমি আমাকে ফাঁদে ফেলতে এসব কিছু করেছো। সুজি এসব বলে চলেই যাচ্ছিল, কিন্তু ও তার হাত ধরে ফেলে আর বলে, ভুলে যেও না তুমি তোমার হাতে সিগনেচার করেছো, এখন তুমি কন্ট্রাক্ট ছেড়ে যেতে পারবে না। এই শহরে কেউ আমার সাথে পাঙ্গা নিবে না, আর তুমিও আমার কাছ থেকে বাঁচতে পারবে না। আর ফুজিন সেখানে স্বীকার করে সে তার পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্যই তাকে অ্যাপ্রোচ করেছিল, সে সুজিকে একদমই ভালোবাসে না। ঘুমের ঘরে সুজি সব কিছু মনে করে অনেক বেশি ভয় পাচ্ছিল, আরও ভয় বারবার ফুজিনের নাম নিচ্ছিল। এসব কিছু আবার ইয়ান এসে দেখে ফেলে আর শুনেও ফেলে। ও তো জেলাস হয়ে ওকে সেখানেই কিস করতে শুরু করে। সুজি জেগে ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ইয়ান বলে, তুমি হতাশ হয়ে গেছো তাই না? কারণ এটা ফুজিন নয় আমি, তুমি আমাকে বিয়ে করে নিয়েছো আর এখনো বারবার ফুজিনের নামই নিচ্ছ। সুজি বলে, তুমি এসব কি বলছো? এরকম কিছুই না, আমি অনেক বেশি ক্লান্ত, আমরা এই ব্যাপারে কালকে কথা বলবো। ইয়ান বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে বিয়ে কেন করেছি? আমার যা চাই আমাকে দাও। সুজি এবার অনেক বেশি রেগে যায় এবং তার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। তাই ইয়ান চলে যায় এবং তার যাওয়ার পর সুজি অনেক কান্না করে। অন্যদিকে ইয়ান তো অনেক বেশি ড্রিঙ্ক করছিল। অন্যদিকে সকালে সুজিকে ওর বান্ধবী কল করে আর বলে, সবকিছু কি ঠিক আছে? তুমি কি নিউজ দেখেছো? সুজি বলে, কি হয়েছে?
তার বান্ধবী বলে, তুমি কি জানো তোমার হাজব্যান্ডের এক্স একজন টপ অ্যাক্ট্রেস? আর এখন নিউজে বলা হচ্ছে তাদের দুজনকেই একসাথে দেখা গেছে। এখন আমাকে বলো সবকিছু কি ঠিক আছে? সুজির খারাপ লাগে, কিন্তু সে বলে আমার আর লুইয়ানের মধ্যে সেরকম কিছুই নেই। এটা একটা চুক্তির বিয়ে যেটা আমি ওকে অফার করেছি। ফুয়ের কাছ থেকে আমার পিছু সরেছে, এটাই অনেক। আর লু যাই করুক আমার কিছুই যায় আসে না। আমার একটু ব্রেক নিতে হবে, চলো আমরা শপিং এ যাই। অন্যদিকে দেখা যাচ্ছিল হসপিটালে দুইজন ব্যক্তি কথাবার্তা বলছিল। তারা সেখানে সে অ্যাক্ট্রেস লিয়ান এবং লুইয়ানের ব্যাপারে কথা বলছিল যে তারা অনেক পারফেক্ট ম্যাচ। আর সুজি তো 8 বছর ধরে মিস্টার ফের মিস্ট্রেস ছিল, তাই হয়তো লু তাকে অ্যাকসেপ্ট করেনি। সুজি আবার এসব কিছু শুনে ফেলে আর সে পেশেন্টকে বলে তোমরা অনেক গসিপ করো। অন্যদিকে মা তো এই সব কিছু দেখার পর অনেক বেশি রেগে যায়। তার ছেলেকে কল করে আর বলে তুমি এসব কি করছো? আমি ভেবেছি তুমি বিয়ের পর ঠিক হয়ে যাবে। তুমি আমার পুত্রবধূর মন একেবারে ভেঙে দিয়েছ। ইয়ান ওর মাকে বলে এটা আমাদের সমস্যা, আপনার পেরেশান হতে হবে না। আর ও কল কেটে ফেলে। মা তো শকড হয়ে যায়। অন্যদিকে সেই অ্যাক্ট্রেস তিংহুকে বলছিল তোমার মা আমাকে অনেক বেশি ঘৃণা করতো, তাই তো সে আমাকে আগে অ্যাকসেপ্ট করেনি। ইয়ান বলে এরকম কিছুই না, তুমি একটু বেশিই ভাবছো। তিং বলে আমি অনেক ভালো অ্যাক্টিং করেছি তাই না? সবাই তো ভাবছে আমরা দুজনেই রিয়াল কাপল। মানে ইয়ান এখন তার ওয়াইফ সুজিকে জেলাস করানোর জন্য এই মেয়েকে তার সাথে অ্যাক্টিং করতে বলেছে। সেখানে তিংহুকে বলে কালকে আমরা শপিং এ যাব, তখন তো এই নিউজ আরো বেশি ভাইরাল হয়ে যাবে। সেখানে টিংটুকে মজা করে বলে তুমি চাইলে আমি তোমার সাথে নাইট স্পেন্ড করতে পারি। ইয়ান বলে ভুলে যেও না আমার বিয়ে হয়ে গেছে। তারপরে সিনে দেখা যায় তারা দুজনে ইচ্ছে করে সেখানে ফটোশুট করা ছিল। সাথে মনে হয় দুজনেই সত্যিই রিয়াল কাপল। সুজি সেখানে ওর বান্ধবীকে নিয়ে সে মলে এসেছিল। সেখানে ফুয়ের জিএফ সিসিও এসেছিল। সে তো এখানে শো অফ করছিল। ফু তাকে টাকা দিয়েছে, শপিং করতে বলেছে আর তাকে আংটিও দিয়েছে। ও তো সেখানে সুজিকে বলছিল আমি আশা করছি তুমি আমাদের বিয়ে নিশ্চয়ই অ্যাটেন্ড করবে। সুজি ওর হাত ধরে ফেলে আর বলে তুমি কি জানো এই আংটি কার ছিল? ও আমার জন্মদিনের দিন আমাকে প্রপোজ করেছিল, তাও আবার এই আংটি দিয়ে। ইন্টারনেটে সেই সব ছবি ভাইরাল আছে, তুমি চেক করে নিও। সিসি রেখে যায়। তখনই ও পেছন থেকে ইয়ান এবং সে অ্যাক্ট্রেসকে দেখতে পায়। আরও সুজিকে বলে আগে তোমার হলেও এখন এই সব কিছু আমার। আর তুমি তো লুকিয়েও নিজের হাতে রাখতে পারলে না, কারণ তার সাথে অন্য কোনো অ্যাক্ট্রেসের সম্পর্ক চলছে। সে আসলে কত বেশি অপয়া, সে কারো সত্যিকারই ভালোবাসা পায় না। ইয়ান তো এই সব কিছু দেখার পর তার ওয়াইফের পাশে চলে আসে এবং অনেক কিছু অর্ডার করেছিল। আর যে পারফিউম সেখানে সিসি কিনছিল, সে পারফিউমই বেশি দামে সে তার ওয়াইফকে কিনে দেয়। সিসি বলে এটা আমার, কিন্তু ইয়ান তার কোনো কথাই শোনে না, তার ওয়াইফকে সেটা গিফট করে ফেলে। সুজি বলে পারফিউম আমার পছন্দ না। ওর হাজব্যান্ড বলে বাড়িতে গিয়ে ডাস্টবিনে ফেলে দিও। সুজি পেছনে তাকিয়ে সে অ্যাক্ট্রেসকেও দেখতে পায়। ওর তো ভালো লাগছিল না, যদিও অ্যাকসেপ্ট করতে চায় না। ইয়ান তো সুজিকে সেখান থেকে নিয়ে যায়। তারপর সিসি তো সে অ্যাক্ট্রেসের কাছে আসে আর ওনাকে উস্কাচ্ছিল। তোমরা তো ছোটবেলা থেকে একে অপরকে চিনো, তাছাড়া তুমি সবার সামনে বলেছো লু তোমার ক্রাশ, কিন্তু লুইয়ান কেন সে মেয়েকে বিয়ে করেছে? কে তোমার কাছ থেকে তোমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে? তোমারও কিছু করা উচিত। কিন্তু সেখানে তিমুকে বলে তোমার কি মনে হয় তুমি ফুকে হাসিল করে নিয়েছো? সে এখনো সুচিকেই ভালোবাসে, তাই তুমি নিজেকে নিয়েই বেশি চিন্তা করো। সেখানে সিসির তো অনেক বেশি খারাপ লাগে। অন্যদিকে ইয়ান ওকে জোর করে অনেক শপিং করায়, তারপর বাড়িতে নিয়ে আসে। কিন্তু ইয়ান ভাবছিল সে গুজবের ব্যাপারে সে আমাকে কিছুই জিজ্ঞেস করছে না, এসব ভেবে ওর অনেক বেশি খারাপ লাগছিল। তাই ও রেগে সুজিকে অনেক বেশি কাছে করে ফেলে আর ওকে বলে তুমি কি ট্রেন্ডিং টপিক দেখেছো আমার আর সে অ্যাক্ট্রেসের ব্যাপারে? সুজি বলে তোমার কিছুই এক্সপ্লেন করতে হবে না, আমি তোমার প্রাইভেট লাইফে আসবো না। আমি জানি আমাদের কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে, আমি তোমাকে সম্মান করি আর তোমার চিন্তা করতে হবে না, আমরা ডিভোর্স নিয়ে নিব। এবার তো ইয়ান আরো বেশি রেগে যায় আর ওকে বলে আমি এরকম ভাবে তোমাকে ডিভোর্স দিব না, এখনো তো আমরা ভালোভাবে নাইটই স্পেন্ড করিনি। তাই যত সময় এখন আমার কাছে আছে আমি সুযোগ নিতে চাই অনেক বেশি। সুজি ওকে সরায় আর বলে এখন দিনের সময়, প্লিজ এসব কিছু করো না। ইয়ান ওকে কিস করে আর বলে তুমি চিন্তা করো না, তোমার অনুমতি ছাড়া আমি কিছুই করব না। তারপর দেখা যায় রাতে ইয়ান ওর কাছে আসে আর ও সুজিকে বলে আমি তোমাকে কিছু দেখাতে চাই। তারপরও সুজিকে সে পিকচার দেখায়। সেখানে ইয়ান বলে আমি সবকিছু ভালোভাবে খোঁজ নিয়েছি। সুজি বলে তুমি কি ফটোর জন্য কয়দিন ধরে এত আজব ব্যবহার করছো? তোমার মনে হচ্ছিল আমি ফুয়ের সাথে আছি? ইয়ান বলে হ্যাঁ আমার ভয় লাগছিল, তুমি যদি আবারও ফুয়ের কাছে ফিরে যাও। সুজি বলে এরকম কখনোই হবে না, আমি কখনই ওর কাছে ফিরে যাব না। ফু তো আবারও রোমান্টিক হওয়ার চেষ্টা করে। সুজি বলে এখন না। ইয়ান বলে অনেক হয়েছে, তুমি দিনেও তোমাকে টাচ করতে দাওনি আর এখন রাতেও। যাই হোক তুমি এখন ঘুমাতে পারবে না। আর ওকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে আসে। তারপর ইয়ান ওর জন্য খাবার নিয়ে আসে এবং তাকে নিজের হাতে খাইয়ে দেয়।
সুজিকে সে জোর করে বারবার খাবার খাওয়াচ্ছিল। সুজিরও তার বানানো খাবার অনেক পছন্দ হয়। সুজি বলে, না আমি আর খেতে পারবো না, না হলে আমার হজম হবে না। ইয়ান বলে, রাতে আমরা অনেক এক্সারসাইজ করব, তাই তুমি চিন্তা করো না। সুজি ওর কথা শুনে তো অনেক পেরেশান হয়ে যায়। তারপর দেখা যায় ইয়ান তো ওকে তার কোলেই বসিয়ে নিয়েছিল। যাই হোক, এখানে সিন কাট হয়। অন্যদিকে সুজির বান্ধবী ভাবছিল ইয়ানের সাথে ওর সম্পর্ক ভালো যাচ্ছে না, তাই সে সুজিকে অনেকগুলো মিল মডেলের ফটো পাঠায়। ইয়ান তো সে সবকিছুই দেখে ফেলে, তাই সে জলদি করে সবকিছু ডিলিট করে ফেলে। তারপর সুজিকে ওর বান্ধবী কল করে আর বলে, তুমি কেন আমার দেওয়া সব পিকচার ডিলিট করেছো? সুজি দেখে বুঝতে পারে সবকিছু লুয়ের কাজ, তাই ও জিজ্ঞেস করে, তুমি কি পাঠিয়েছিলে? ওর বান্ধবী বলে, মেল মডেলের ফটো পাঠিয়েছিলাম। সুজি বলে, তোমার এই সব কিছু করতে হবে না। ওর বান্ধবী বলে, তুমি তো ওকে ডিভোর্স দিবে, তাই তোমার জীবনটাকে তোমার এনজয় করতে হবে। সুজি বলে, এরকম কিছুই না। তখনই সেখানে লুইয়ান আসে। সুজি ইয়ানকে বলে, তুমি কেন এই সব কিছু ডিলিট করেছো? ইয়ান বলে, ফোন খোলা ছিল তাই আমি দেখে ফেলেছি, তাছাড়া এগুলো তোমার কিরকম বান্ধবী? সে তোমাকে আরো ইন্সপায়ার করছে নিজের হাজব্যান্ডকে চিট করতে, এরকম বান্ধবী তুমি রাখবে না। সুজি দৌড়ে পালায়। অন্যদিকে ইয়ান সুজির সে কন্ট্রাক্টের ব্যাপারে জানতে পারে যে 3 বছরের মধ্যে সে জব আর ছাড়তে পারবে না, কারণ ও যদি জব ছাড়ে ওকে 1 মিলিয়ন টাকা পে করতে হবে। অন্যদিকে দেখা যায় সুজি কারোর সাথে কথা বলছিল তার আগের পড়াশোনা নিয়ে। ইয়ান পাশে দাঁড়িয়ে সবই শুনছিল। সুজিকে জিজ্ঞেস করা হয়, এটা তোমার হোম টাউন, তারপরেও তুমি কেন অ্যাব্রোডে যেতে চাও? সুজি বলে, আমার এখানে মন লাগছে না, কন্ট্রাক্ট শেষ হওয়ার পরপরই আমি অ্যাব্রোডে চলে যাব। আমার এখানে অনেক বেশি একা ফিল হয়। ইয়ান এসব শোনার পর তো অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। ওর কাছে তিং আসে আর বলে, কি হয়েছে, তুমি কেন আমাকে আর যোগাযোগ করলে না? আর ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। সেখানে ইয়ান বলে, আমি ভেবে নিয়েছি কি করব। আমি সুজিকে সে কন্ট্রাক্ট থেকে মুক্ত করার জন্য 1 মিলিয়ন টাকা পে করে দিব আর ওকে সারা জীবনের জন্য মুক্ত করে দিব, যাতে ও অ্যাব্রোডে গিয়ে নিজের মন মতো পড়াশোনা করতে পারে। আমার মনে হচ্ছে আমি সুজির যোগ্য না। তিং ওকে জিজ্ঞেস করে, তুমি কেন তাকে এত পছন্দ করো? ইয়ান বলে, আমি জানি না, যেদিন সে আমাকে প্রথমবার বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি সেদিনই তার প্রতি দুর্বল হয়ে যাই। আমি এখন তার প্রতি একেবারে আসক্ত হয়ে গেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ওকে ফুয়ের মতোই আটক করে রেখেছি, তাই আমি এখন ওকে মুক্ত করে দিব। তিং বলে, তুমি ঠিকই ভেবেছ, ভালোবাসা মানে এটা নয় যে তুমি তাকে বন্দি করে রাখবে। সে যখন তার স্বপ্ন পূরণ করবে তুমি সব থেকে বেশি হ্যাপি হবে। অন্যদিকে ইয়ান তো সুজির জন্য টিকিট বুক করে আর আসার পরই ওর ফরহেডে কিস করে। সুজি বলে, কি হয়েছে? সেখানে ইয়ান বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। অন্যদিকে ফুদ ইয়ানকে দেখানো হয়, যে জানতে পারে কন্ট্রাক্টের 1 মিলিয়ন টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে, তাই সে যুক্তি সেখানেই শেষ। তখনই ওর কাছে সিসি আসে। সিসি বলে, এই আংটি তো সুজিয়ে ছিল, তুমি তাকে এটা দিয়ে প্রপোজ করেছিলে, তাহলে এটা কেন আমাকে দিয়েছো? ফু বলে, তোমার জবান অনেক বেশি চলছে। তুমি কি নিজেকে আয়নায় দেখেছো? তুমি আমার সামনে নিজেকে কম্পেয়ার করতে আসো, তুমি সুজির সামনে কিছুই না। সিসি বলে, তুমি এই সব কিছু কি বলছো? তুমি তো ওকে অনেক বেশি ঘৃণা করতে, তাই না? ফুতিয়ান বলে, আমি আগে তার কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু সে অনেক বেশি ডেলিকেট, আমি তাকে ভালোবেসে ফেলেছি। আর সুজি না থাকলেও আমি তোমাকে অ্যাকসেপ্ট করব না। আমি তোমার সাথে শুধুমাত্র টাইম পাস করছিলাম, আর কিছুই না। সিসি নত হয়ে রিকোয়েস্ট করে, তুমি প্লিজ আমার সাথে এরকম করো না, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। ফু তারপর সুজির কাছে আসে, সে আংটি দেয় আর বলে, এসব কিছু সিসির ড্রামা ছিল, এই আংটি শুধুমাত্র তোমার ছিল, তোমার কাছেই রাখো। সুজি বলে, আমার এটা লাগবে না, আমি অন্য কারো ইউজ করা জিনিস ইউজ করি না, এটা আমার কাছে আবর্জনা। ও তো সেখানে ওকে জোর করতে শুরু করে। তখনই সেখানে ইয়ান চলে আসে। ইয়ান তার ওয়াইফের কাছে আসে আর ওকে বলে, আমি তোমাকে কতবার বলবো সে এখন আমার ওয়াইফ, আর তুমি যতবার ওকে ডিস্টার্ব করতে আসবে আমার লোকেরা আমাকে খবর দিয়ে দিবে। পুদু ইয়ানকে সুজির ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। তুমি কি জানো আমার এবং সুজির মধ্যে কি ছিল? সেখানে ইয়ান বলে, পাস্টের কিছু আমার জানার প্রয়োজন নেই, আমার কাছে ফিউচার এবং প্রেজেন্টই ম্যাটার করে, আর সে প্রেজেন্টে আমার ওয়াইফ। সেখানে ইয়ান এবং ফুয়ের মধ্যে অনেক বড় ঝগড়া হয়। সেখানে ফু বলছিল, তুমি জানো না ওর প্যারেন্টস কারাপশন করেছিল আর তারা ফুয়ের পরিবারকে ধ্বংস করে দিয়েছে, তার কারণে আমার প্যারেন্টস মারা গেছে। সেখানে ইয়ান তো প্রমাণ দেখাচ্ছিল আর বলে, আমি সব খোঁজ নিয়ে নিয়েছি, আমি ভালোভাবে ইনভেস্টিগেশন করিয়েছি, আসলে তোমার ফ্যামিলি তো কারাপশন করেছিল। সুজির প্যারেন্টস তোমার প্যারেন্টসকে হাতে নাতে ধরে ফেলে, তখন তারা সবকিছুই ফাঁস করতে চেয়েছিল, কিন্তু তোমার প্যারেন্টসের সামনে তারা কিছুই করতে পারেনি। তোমরা তো সুজির প্যারেন্টসকে পরে এসবে ফাঁসিয়ে দিয়েছিলে আর তাদেরকে মেরেও ফেলেছ। এই সব কিছু মার্ডার ছিল যা তোমার পরিবার করেছিল।
এখন তো সেখানে সবকিছুই ফাঁস হয়ে যায় আর ইয়ান তো সুজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়ান তো সুজিকে গাড়িতে বসায়। সুজি ওকে জিজ্ঞেস করে, তুমি যে প্রমাণ দেখিয়েছো তা সবকিছু কি সত্য? ইয়ান বলে, হ্যাঁ, আমি ভালোভাবে সবকিছু ইনভেস্টিগেশন করিয়েছি আর সব জায়গায় সব ছড়িয়ে দিয়েছি। এখন সবাই জানতে পেরে গেছে তোমার প্যারেন্টস কিছুই করেনি। তারপর ও সুজিকে এয়ারপোর্টে নিয়ে যায় আর বলে, এখন তুমি চলে যাও স্টাডি করতে। সুজি বলে, তুমি কি বলছো? ইয়ান বলে, আমি তোমাকে মুক্ত করতে চাই। আমি তোমার জন্য সবকিছু রেডি করে ফেলেছি, তোমার সেখানে কোনো সমস্যাই হবে না। তাছাড়া তুমি এখন সম্পূর্ণ ফ্রি, তোমার যা ইচ্ছা করতে ইচ্ছা করে তুমি তাই করো। এখন কেউ তোমাকে আটকাতে পারবে না, তুমি একেবারে ফ্রি। সুজি কান্না করতে শুরু করে। ইয়ান বলে, আমাকে ক্ষমা করে দিও আর মনে রেখো আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমি কখনোই আমাদের বিয়েকে চুক্তির বিয়ে মনে করিনি। আমি মন থেকে তোমাকে ভালোবাসি আর ভালোবাসবো। সুজি বলে, টিকিট বুক করার আগে তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল আমি সেখানে যেতে চাই কিনা। ইয়ান বলে, কি বলছো? সুজি বলে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। ইয়ান বলে, কিন্তু এটা তোমার স্বপ্ন ছিল। সুজি বলে, আমি ভাবতাম এই সিটিতে কেউই আমার নেই, কিন্তু তোমাকে পেয়েছি, তোমার প্যারেন্টসকে পেয়েছি যারা একেবারে আমার মায়ের মতো, বাবার মতো। আমি তোমার ভালোবাসা পেয়েছি, তোমার সাপোর্ট পেয়েছি, তোমার প্যারেন্টসের সাপোর্ট পেয়েছি। আর আমি এখন এই শহর ছেড়ে কোথাও যেতে চাই না, তোমার সাথে একটা সংসার করতে চাই। আর ওরা একে অপরকে সেখানেই কিস করে। সুজি বলে, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। দুজনে একে অপরকে হাত করে। তারপর দেখা যায় তারা বাড়িতে আসে। মা এবং বাবা দুজনের জন্য অপেক্ষা করে। মা বলে, সব ঠিক হয়ে গেছে। সেখানে বাবা বলে, ফুকে ধরা হয়েছে, কারণ সব ফাঁস হয়ে গেছে, সে কিভাবে ফ্রড করেছে। মা বলে, আমি অনেক বেশি খুশি, তোমার প্যারেন্টস এখন নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। আর তোমার প্যারেন্টসের এটাই পাওনা ছিল। আর আমাকে বলো, ফু তোমাকে অনেক জ্বালিয়েছে তাই না? সেখানে তারা সবাই তো হাসতে শুরু করে। সেখানে ফু তো তার প্যারেন্টসের সামনে অনেক রোমান্টিক হয়ে যায় এবং তার ওয়াইফকে সেখানে হাগ করে। এই সুন্দর মুহূর্তের সাথে এখানে ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।